নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতা করে মামলা করেন চিকিৎসক কুণাল সাহা এবং সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। খারিজ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা খারিজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ। মামলা খারিজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতা করে মামলা করেন চিকিৎসক কুণাল সাহা। সেই মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কুম্ভমেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে নবান্ন। প্রয়াগ বিপর্যয় বাংলার কেউ আটকে আছেন কিনা খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির অফিস অফ রেসিডেন্স কমিশনারকে। এমনটাই নির্দেশ দিয়েছে নবান্ন। কুম্ভমেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। আমরা জানি যে কুম্ভমেলায় গতকাল যে পদপিষ্ট ঘটনা ঘটেছিল, পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা, যার জেরে উত্তেজনা ছড়ায় সেই কুম্ভ মেলা পরিস্থিতিতে। যদিও কুম্ভ মেলার পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্য সরকারও, বাংলার কেউ আটকে রয়েছে কিনা তা খোঁজ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির অফিস অফ রেসিডেন্ট কমিশনারকে। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, নবান্নের পক্ষ থেকে কি কি ব্যবস্থা করা হচ্ছে? দেখো, ইতিমধ্যে জানা যাচ্ছে যে নবান্নের পক্ষ থেকে গতকাল কুম্ভমেলার ঘটনার পরে কিন্তু রাজ্য প্রশাসন ওই কুম্ভ মেলায় উদ্বিগ্ন বিষয় নিয়ে কিন্তু রীতিমতো দৃষ্টি নজর রাখছে এবং ইতিমধ্যে দিল্লি রেসিডেন্সিয়াল কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এবং সেখানে রাজ্যের দিকে যে সমস্ত পুণ্যার্থীরা দিয়েছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নবান্ন থেকে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যে কুম্ভের ঘটনা নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছিল এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। পাশাপাশি রাজ্য থেকে যে সমস্ত পুণ্যার্থীরা গিয়েছে তাদের যাতে ঠিকঠাক মতো ব্যবস্থা হয়, তারা যাতে ঠিকঠাক মতো ফিরে আসতে পারে সেই ব্যবস্থা ধরা করতে মাথায় রেখে দিল্লি রেসিডেন্সিয়াল কমিশনারকে প্রতি মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য বলেছেন। এবং যতদূর আমরা জানতে পারছি যে একটি প্রতিনিধি দলও সেখানে কিন্তু পাঠানোর কথা সেখানে এবং রেসিডেন্সিয়াল কমিশনার দিল্লি রেসিডেন্সিয়াল প্রতি মুহূর্তে কিন্তু উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ রাখছে এবং সেখানে রাজ্যের এখনো বেশ কয়েকজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা কিন্তু বেসরকারি সূত্রে জানা যাচ্ছে। তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আজকে পরের খবরে, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু শালবনী এক বৃদ্ধার। পশ্চিম মেদিনীপুরের শালবনী গোদাপিয়াশালের বাসিন্দা, তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাতে পুণ্যস্নানে যাওয়ার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার। দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা পরিবারের। কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু শালবনীর এক বৃদ্ধার। কুম্ভমেলায় হুড়োহুড়ি পড়ে যায়, পদপিষ্ট বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা এই বৃদ্ধাও ছিলেন, যার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই তার দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার। কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু শালবনীর এক বৃদ্ধার। পশ্চিম মেদিনীপুরের শালবনীর গোদাপিয়াশালের বাসিন্দার মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে। পুণ্যস্নানে যাওয়ার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু, দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা পরিবারের। ফোনের মাধ্যমে জানতে পেরেছি। যাওয়ার প্রোগ্রামটা আগে প্রায় 4-5 মাস আগে থেকেই টিকিট কাটা ছিল। যে ট্রেনে যাবে আর ওখানে ভারত সেবার সঙ্গে থাকবে, তারপরে ছানে যাবে। ঘটনাটা কালকে আমরা জানতে পেরেছি। আমাদের সকালবেলায় আমাদের কাছে খবর এসেছিলেন যে এখান থেকে একজন আমাদের কুম্ভমেলায় গেছিলেন
সেখানে একটা মিসেস দুর্ঘটনা ঘটেছে। তো ওনার ওখানে সেই মৃত বলে পাওয়া গেছে, সেক্ষেত্রে ওনাদেরকে বডিটা নিয়ে আসা হচ্ছে। তো আমাদের প্রশাসন থেকেও আমরা এখানে এসেছি, আমাদের সভাপতি সাহেবও এখানে এসেছেন। সেই হিসেবে করে আমরা যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি, এবং ওনাদেরকে যাতে বেনারস থেকে আসতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা করছি। আমরা খোঁজ মিলল কাটোয়ার নিখোঁজ প্রৌঢ়া আলপনা হালদারের। নিখোঁজ মায়ের খোঁজ মিলেছে জানালেন মেয়ে স্বর্ণালী। 25শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন আলপনা। বর্তমানে আলপনা প্রয়াগরাজ ইসকন টেন্টে রয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি নিখোঁজ ছিলেন এবং তার খোঁজ মিলেছে এবং সেই খবর নিশ্চিত করেছেন তার মেয়ে। ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, নিখোঁজ হয়ে গেছিলেন প্রৌঢ়া এবং তার খোঁজ মিলেছে বলে জানতে পারা যাচ্ছে, কি বলছে পরিবার? জানি যে গত 25 তারিখ কাটোয়া থেকে তিনি গেছিলেন, কাটোয়ার সুদপুর গ্রামের বাসিন্দা আলপনা হালদার, এবং তারপরে 25 তারিখ থেকে তিনি তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কুম্ভ মেলায় 25 তারিখ পৌঁছেছিলেন এবং তারপরে তারা মিটিং ডায়েরি করে কুম্ভ মেলার যে প্রাঙ্গণে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে। তারপর অনেক খোঁজাখুঁজি হয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, কাটোয়া থানাতেও একটা অভিযোগ দায়ের করা হয়। এরপর জানা যায় আজ সকালবেলায় ওই প্রৌঢ়াকে ইসকনের একটি ক্যাম্প থেকে এবং ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি এই ক্যাম্পে রয়েছেন এবং তার ছেলে এসছে তাকে নিতে, এবং পরিবার তাতেই কিন্তু অনেকটা স্বস্তি ফেলেছে পরিবারের, যে যেহেতু তার মা গেছিলেন কুম্ভ মেলায় এবং কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ হয়ে যাওয়াতেই কিন্তু পরিবার উদ্বেগের মধ্যে ছিল এবং খুঁজে পাওয়াতে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হল তার পরিবার। ইন্দ্রাণী। চন্দন, একেবারে তুমি সঙ্গে থাকো। খোঁজ মিলল কাটোয়ার নিখোঁজ প্রৌঢ়া আলপনা হালদারের। নিখোঁজ মায়ের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন মেয়ে স্বর্ণালী। 25শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন আলপনা। বর্তমানে আলপনা প্রয়াগরাজ ইসকন টেন্টে রয়েছেন বলে জানা যাচ্ছে। আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরা কোথায় আছো? দেখো আমি ভালোভাবে পৌঁছে গিয়েছি, আবার গিয়ে পৌঁছাবো। আমাকে খুঁজে পাওয়া গেছে, আমার ছেলে এসেছে। হ্যাঁ, এই দাদারা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। মহাকুম্ভের মেলায় এসে এই ভদ্র মহিলা হারিয়ে গিয়েছিলেন এবং হারিয়েছিলেন শুক্রবারে। আজ কি বার? আজ বুধবার। এই বুধবারে আমরা মাসিমাকে ভালো এবং ভদ্রভাবে সুস্থভাবে পেয়েছি। ঠিক আছে, এই যে ভদ্র মহিলা, আর ইনি হচ্ছেন আমাদের সাপোর্টার। মহাকুম্ভে নিখোঁজ কাটোয়ার আরো একজন বৃদ্ধা। বুধবার দুপুর থেকে নিখোঁজ অশীতিপর ভারতী ঘোষ বলে জানা যাচ্ছে। কাটোয়া থেকে বাসে একাই কুম্ভে গিয়েছিলেন তিনি। সমাজ মাধ্যমে ছবি দিয়ে প্রচার শুরু করেছে পরিবার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, আরো একজন বৃদ্ধা নিখোঁজ রয়েছেন, তার কি খোঁজ পাওয়া গেছে, কি বলছে পরিবার? দেখো ইন্দ্রাণী, যে গতকাল কিন্তু আরো এক যে নিখোঁজ হয়েছেন কাটোয়ার মনসাপাড়ার বাসিন্দা, প্রায় 80 বছর বয়স বৃদ্ধার। তিনি গেছিলেন কুম্ভ মেলায় এবং গতকাল দুপুর থেকে, অর্থাৎ বুধবার দিন দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাটোয়া থেকে একটি বাস ছেড়েছিল, সেই বাসেই কিন্তু তিনি চড়ে বসেছিলেন কুম্ভ যাওয়ার জন্য। এবং পরিবারের তরফ থেকে আজকে সকালবেলা আমরা যে তারা যেটা জানাচ্ছেন যে গতকাল বিকেল 5টার সময় বাড়িতে ওই পুরাকে ওই বৃদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার যে আধার কার্ড আছে সেই আধার ছবিটি পাঠানো হয়েছে এবং সেই ছবি পাঠানো হয়েছে এবং তারপরেই তারা পুলিশ ক্যাম্পে গেছিল। কুম্ভ মেলা যে ক্যাম্প রয়েছে পুলিশের, সেখানে তারা জানিয়েছেন যে 24 ঘন্টা না হলে তারা মিসিং ডায়েরি করতে পারবে না। অথচ কিন্তু তারা কিন্তু খোঁজের কোনো নামমাত্র দেখাচ্ছে না, এমনটাই পরিবারের অভিযোগ। এবং যে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে কুম্ভ মেলায় যে নিরাপত্তার দরকার ছিল সেই নিরাপত্তা না থাকার জন্য তার আজকে বৃদ্ধা মাকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই সেই বৃদ্ধা কিন্তু একাই গেছিলেন, সঙ্গে রয়েছে তার যে আশ্রমে যে সতীর্থরা, এবং তার ফলেই কিন্তু পরিবার একটা চিন্তার মধ্যে রয়েছে, কারণ তিনি একা রয়েছেন এবং সেই ওই এলাহাবাদে
এই মুহূর্তে কিন্তু তার পরিবার থেকে রওনা দিয়েছেন এলাহাবাদের উদ্দেশ্যে, এই প্রয়াগরাজের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তার মাকে খোঁজার চেষ্টা করবেন। পাশাপাশি আজকে এই কাটোয়া যে থানা রয়েছে সেই থানাতেই তারা একটা অভিযোগ দায়ের করতে চলেছে এবং তারা বারবার যে প্রশ্নটা করছে যে এই প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা 144 বছর পর, সে কুম্ভ মেলা যে পরিমাণ লোকের হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু নিরাপত্তা নেই। এই নিরাপত্তার গাফিলতির অভিযোগ আমরা বারবার তুলে ধরেছি কলকাতা টিভির পর্দায় এবং দেখিয়েছি বারবার যে কতটা নিরাপত্তা নেই এই জায়গায়। সেই কারণেই কিন্তু এই বারবার যে প্রচার করা হয়েছে টিভিতে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার এবং খবরের কাগজে যে মহাকুম্ভ 144 বছর পর আপনারা আসুন, সমস্ত ব্যবস্থা রয়েছে, কিন্তু আদতে কি দেখছি আমরা? কোনো ব্যবস্থাই নেই। আমরা পদপিষ্টের খবর দেখেছি, আমরা আগুন লাগার খবর দেখিয়েছি, আগুন লাগার খবর দেখিয়েছি এবং ঘটনা যেটা এরপর একের পর এক নিখোঁজ হচ্ছে ব্যক্তি। যে পরিমাণ নিরাপত্তা বাহিনীর ওখানে দরকার ছিল সেই পরিমাণে কিন্তু নিরাপত্তা না থাকায় আজকের এই অঘটনগুলো ঘটছে, এমনটাই কিন্তু পরিবার জানাচ্ছেন। ইন্দ্রাণী, ধন্যবাদ চন্দন। জাল নথি বানিয়ে মৃত ব্যক্তির জমি বিক্রির অভিযোগ। অন্ডালের দক্ষিণখণ্ড মৌজায় জমি বিক্রির অভিযোগ। জমি প্রতারণার কথা স্বীকার করেন অভিযুক্ত ব্যক্তি। ফোনে রয়েছেন প্রতিনিধি তাপস গোপ। তাপস, কি অভিযোগ সামনে আসছে এবং প্রশাসন কি বলছে? দেখো ইন্দ্রাণী, কাজোড়া গ্রামের এক ব্যক্তি জাল নথি করে দক্ষিণখণ্ড গ্রামের ব্যক্তি সেই জমি বিক্রি করে দিয়েছে বলে এমনই একটি অভিযোগ আসছে আমাদের কাছে। খবর সূত্রে জানা গেছে দক্ষিণখণ্ড গ্রাম যে মৌজা রয়েছে সেই মৌজায় বেশ কিছু পরিমাণ রয়েছে কাজোড়া গ্রামের বাসিন্দা অক্ষয় ভৌমিকের নামে জমি। তিনি 2016 সালে ওই ব্যক্তি মারা গেছেন। আধার কার্ড সহ অন্যান্য নথি জাল করে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গ্রামেরই দিলীপ রুইদাস নামে ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি এই জালিয়াতির কথা জানতে পারায় মৃত অক্ষয়বাবুর পরিবার লোকেরা বিষয়টি এলাকার মানুষজনকে জানায় এবং বুধবার। তাপস, তোমার কথা স্পষ্ট নয়, তুমি যদি একটু জোরে এবং স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো ইন্দ্রাণী, কাজোড়া গ্রামের এক ব্যক্তির জমি নথি জাল করে অন্য এক ব্যক্তি জমি বিক্রি করে দেওয়ার একটা অভিযোগ উঠেছে। খবর সূত্রে জানা গেছে দক্ষিণখণ্ড মৌজার বেশ কিছু পরিমাণ জমি রয়েছে কাজোড়া গ্রামের বাসিন্দা অক্ষয় সার্বভৌমিক নামে এক ব্যক্তির উপর। 2016 সালে ওই ব্যক্তি মারা গেছেন। আধার কার্ড সহ অন্যান্য জমি জাল করে সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে দক্ষিণখণ্ড গ্রামের বাসিন্দা দিলীপ রুইদাসের নামে। সম্পত্তি জালিয়াতির কথা জানতে পারায় অক্ষয়বাবুর পরিবার থানায় দ্বারস্থ হয়। বিষয়টি জানাজানি করে এলাকায় কয়েকজন ব্যক্তি ওই ব্যক্তিকে গতকালই চেপে ধরাতে তিনি ক্যামেরার সামনে স্বীকার করেন যে হ্যাঁ তিনি জালিয়াতি করেছেন। তারপরেই অন্ডাল থানায় ওই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হয়। ইন্দ্রাণী, ধন্যবাদ তাপস। একই রাস্তায় তিনবার টেন্ডারের অভিযোগ। তিনবার টেন্ডার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। প্রধানের পদত্যাগের দাবি স্থানীয়দের। গলসির 1 নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুরের ঘটনা। ফোনে রয়েছেন প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, কি জানতে পারছো, কি খবর রয়েছে? প্রথমে ইন্দ্রাণী তোমাকে জানাবো যে এই টেন্ডার নিয়ে কিন্তু বিগত কয়েক মাস ধরে এরকম একটা চলছে আত্মসাৎ নিয়ে ঘটনা। সার্বিকভাবে 1 মাস আগে যখন এক ভদ্রলোক 3টে টেন্ডার পায় একসঙ্গে, তো সেখানে কি কাজ হবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত ছিল গ্রামবাসীরা। তারা জানছিল যে কোনো রকম পাকা রাস্তা হবে না পিচ রাস্তা হবে নাকি মোরাম রাস্তা হবে। তবে কোনো রকম ভাবে 1 মাস কেটে গেলেও কোনো রাস্তাঘাট হয়নি। অথচ গ্রামের মানুষরা কোনো রকম ভাবে গাড়ি ঘোড়া কিংবা ছেলে মেয়েরা যারা পড়তে যাচ্ছে তারা কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়ছে। সার্বিকভাবে তারা শেষমেশ আজকে তারা পঞ্চায়েতের সামনে জড়ো হয় এবং যে রাস্তাটা খারাপ অবস্থা রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখায়, অবস্থান বিক্ষোভ করে। তারা জানান যে দীর্ঘদিন ধরে বিডিও অফিস, পঞ্চায়েত অফিসকে তারা স্মারকলিপি দিয়েছেন এবং লিখিতভাবে জানিয়েছেন যে প্রধান এখানকার তারা নাকি টাকাগুলো আত্মসাৎ করেছে। তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা যখন পাঠাচ্ছে রাস্তাঘাটে কাজের জন্য, সেখানে রাস্তা হয়নি কেন, তাহলে এই টাকাগুলো গেল কোথায়? এই প্রশ্ন নিয়ে তারা সরব হয়েছে এবং সার্বিকভাবে তারা চাইছেন যে অবিলম্বে এই যে প্রধান রয়েছে তাকে পদত্যাগ করতে হবে। ইন্দ্রাণী, ধন্যবাদ আমজাদ।
ফি বৃদ্ধি ও স্কুলের বেহাল দশার প্রতিবাদ ক্যালকাটা বয়েজ স্কুলের সোনারপুর শাখায় বিক্ষোভে সামিল প্রচুর অভিভাবক এবং ঘটনাস্থলে যায় পুলিশ, মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষের। ফি বৃদ্ধি ও স্কুলের বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা, যদিও বিষয়ে কিছু বলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। ফোনে রয়েছেন প্রতিনিধি সুখদেব। অভিভাবকরা কি অভিযোগ করছেন এবং স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো ইন্দ্রাণী, অভিভাবকরা যে অভিযোগ করছেন সেই অভিযোগ হচ্ছে স্কুলের যে মাঠ, সেই মাঠ নেই, স্কুলের বাথরুম ঠিক মতন কাজ করছে না, ক্লাসরুমের অবস্থাও খুব খারাপ, মাঝে মধ্যেই চাঙড় যে ছাদের যে চাঙড় আছে সেই চাঙড় ভেঙে পড়ছে, একাধিক অভিযোগ রয়েছে। তবে তাদের মূল অভিযোগ এতদিন ধরে যে ফি দিচ্ছিলেন তারা কিছুদিন আগেই কিন্তু তারা একটি বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে যে 20 জানুয়ারি একটি ঘোষণা করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যে আরো তাদের বৃদ্ধি ফি বাড়ানো হবে বলে, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জানানোর পরেই কিন্তু অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তবে তোমাকে আমি বলে রাখি ইন্দ্রাণী, এই ঘটনায় কিন্তু স্কুলে সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা এবং ক্লাসও ঠিক মতন হচ্ছেন না। স্টুডেন্টরা যেভাবে স্কুলে গিয়েছিলেন কিন্তু সেই স্টুডেন্টরাও ঠিক মতন ক্লাস করতে পারছে না তাদের বিক্ষোভের জেরে। এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এটা কিন্তু বলাই যায় ইন্দ্রাণী। তবে স্কুল কর্তৃপক্ষের যেটা দাবি, তাদের রুটিন মেনেই কিন্তু তাদের এই স্কুল যেরকম চলার সেরকম চলছে এবং তার পাশাপাশি কিন্তু যাদের ফি বাড়ানোর কথা বার্ষিক হারে সেই কিন্তু ফি বাড়ানো হয়েছে, এতে কোনো আইনত কোনো বাধা থাকতে পারে না বলেই স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে। তবে এই বিষয়টা নিয়ে জানাজানি হওয়ার পরেই কিন্তু সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি কিছুটা হলে নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে স্কুলের চত্বরে। ইন্দ্রাণী, ধন্যবাদ সুখদেব। সিগন্যালিং ব্যবস্থা উন্নত করতে কাজ শিয়ালদা দক্ষিণ শাখায় 1 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 3টে পর্যন্ত, 1 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 3রা ফেব্রুয়ারি ভোর 4টে পর্যন্ত বাতিল ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন, বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করেও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন, সিগন্যালিং ব্যবস্থা উন্নত করার কাজ চলবে, বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করেও চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। সিগন্যালিং ব্যবস্থা উন্নত করতে কাজ শিয়ালদা দক্ষিণ শাখায়। 1 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 3রা ফেব্রুয়ারি ভোর 4টে পর্যন্ত বাতিল ট্রেন। ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, পূর্ব রেলের পক্ষ থেকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, ইন্টারলকিং কাজ এবং সিগন্যালিং পরিষেবাকে আরো উন্নত করতে এই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত। সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি রাত্রি 12টা থেকে, অর্থাৎ শনিবার একেবারে 12টা থেকেই এই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটি চলবে সোমবার দিন সকাল ভোর 4টে পর্যন্ত। এবং বালিগঞ্জ স্টেশন সংলগ্ন অংশে এই কাজের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত রয়েছে পূর্ব রেলের তরফ থেকে, অর্থাৎ বেশ কিছু লোকাল ট্রেনকে বাতিল করা হবে এবং বেশ কিছু ট্রেন ধীর গতিতে চলবে, বিপরীত সময়ে চালানোর সিদ্ধান্ত রয়েছে। কারণ শনিবার এবং রবিবার এই দুটো দিনই কিন্তু যাত্রীর চাপ থাকতে পারে, কারণ বইমেলা চলছে, সেই কারণেও এই বিশেষ ইন্টারলকিং কাজের জন্য বিশেষ নজরদারি থাকবে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। সেই কারণেই একাধিক ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে যে এই সময়ে বেশ কিছু ট্রেন যাতে নির্ধারিত সময়ের পরিবর্তন সময়ে চলে এবং যাতে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেই দিকেও নজর থাকবে। এছাড়াও যেহেতু রবিবার এবং সোমবার এই দুদিনই সরস্বতী পুজোর একটি বিষয় রয়েছে, সেই কারণেও যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেদিকেও কিন্তু বিশেষ নজরদারি রাখছে পূর্ব রেল। ধন্যবাদ শাশ্বতী।
শিউরির মিনিস্টেল গ্রামের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেফতার আরো 5 জন। আগেই 20 জনকে গ্রেফতার করে পুলিশকে হেনস্থার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 25 জনকে। আরো 5 জনকে নতুন করে গ্রেফতার করা হয় এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জেরে। পুলিশকে হেনস্থার ঘটনায় এই নিয়ে মোট 25 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আরো 5 জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে, কি বলছে পুলিশ? দেখো, মঙ্গলবারের ঘটনার পর বুধবার সকাল থেকে আমরা দেখেছিলাম শিউরির যে মিনিস্ট্রিল গ্রাম অর্থাৎ মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সেই মিনিস্ট্রিল গ্রামে বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই কিন্তু টহল দিয়েছিল এবং প্রতিটি ঘরে কার্যত চিরুনি তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং দেখো, গতকাল দিন এবং রাতভর অভিযান চালিয়ে পুলিশ যেটা জানাচ্ছে যে আবারও নতুন করে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং এই 5 জনকে এদিনই শিউরি আদালতে তোলা হবে, এমনটাই শিউরি থানার পুলিশ সূত্রে আমরা কিন্তু জানতে পারছি। তুমি জানো যে বিশেষ করে মিনিস্ট্রিল গ্রামের দুটো গোষ্ঠীর বিশেষ করে জমি কার দখলে থাকবে সেই নিয়ে একটা পুরনো বিবাদ ছিল। সেই বিবাদকে ঘিরে তুমি জানো যে রণক্ষেত্রের একটা পরিবেশ তৈরি হয়েছিল গত মঙ্গলবার এবং পুলিশ গেছিল সেখানে শিউরি থানার আইটিকে কলার ধরে যেভাবে নিগ্রহ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, সেটা কার্যত নজিরবিহীন এবং বিরল। এবং এই ঘটনায় তুমি জানো যে সেদিনই 20 জনকে গ্রেপ্তার করেছিল এবং তুমি জানো যে গতকালকেই তাদেরকে 20 জনের মধ্যে সকলকে আদালতে পেশ করা হয়েছিল। একজনকে 7 দিন পুলিশ রিমান্ডে, আরেকজনকে 7 দিন পুলিশ রিমান্ড, বাকি 14 জনের কিন্তু বাকি যে 18 জন তাদেরকে কিন্তু 14 দিনের জেল হাজতে নির্দেশ দিল। আবারও নতুন করে শিউরি থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া করে অভিযান চালিয়ে আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 5 জনের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ রয়েছে যে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি করা এবং সেখানে পুলিশের কাজে বাধা, পুলিশকে হেনস্থা, নানান ধারায় কিন্তু সেই তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে এবং ধৃতদের আজই কিন্তু শিউরি আদালতে তোলা হবে এবং পুলিশের যে লাগাতার অভিযান সেই অভিযান কিন্তু চলবে মিনিস্ট্রিল গ্রামে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ইন্দ্রাণী, ধন্যবাদ মনা। সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপসিক। কম দামের এই কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড়ে মুখ থুবড়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজার। ডিপসিককে সতর্কবার্তা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে ভারত কোথায় উঠছে প্রশ্ন, এবং ভারত কোথায় প্রশ্ন তো থাকছে, তবে এই ডিপসিক নিয়ে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করছে আমেরিকা। বারবার করেই আমেরিকা যে উদ্বিগ্ন সেটা বোঝানো হচ্ছে, কারণ ডিপসিক সামনে আসার পর থেকেই আমেরিকার যে সমস্ত কাজ রয়েছে সেক্ষেত্রে কোথাও একটা বাধা সৃষ্টি হতে পারে, এমনটাও কিন্তু মার্কিন সরকারের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে। তবে এর ফলে ভারত কোথায় সেই প্রশ্ন সামনে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বরাবরই নিজেদের সর্বেসর্বাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের দাদাগিরি একদিনেই কার্যত রুখে দিল চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ডিপসিক R1 মডেলের আত্মপ্রকাশের দিনেই $1 লক্ষ কোটি মার্কিন ডলারের ধস নেমেছে আমেরিকার শেয়ার বাজারে। আমেরিকা তথা বিশ্বের প্রথম সারির এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক বাদশাহ বলা হয়ে থাকে, সেই এনভিডিয়া একদিনে প্রায় 56,000 কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত কম সময়ের মধ্যে কোনো কোম্পানির এভাবে পতন দেখা যায়নি। কিন্তু ডিপসিকের কারণে এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানি কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? চীনা সংস্থা ডিপসিক R1 একটি বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। এই মডেল প্রশিক্ষণ করতে মাত্র 56 লক্ষ মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে ডিপসিককে, যেখানে চ্যাট জিপিটির জন্য কয়েকশো গুণ বেশি খরচ করতে হয়েছে মার্কিন সংস্থা ওপেন এআইকে। খরচের এই তারতম্যের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। চীন যাতে কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে যেতে না পারে সে কারণে কয়েক বছর ধরে কম্পিউটিং চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি রেখেছে আমেরিকা। তাতে ডিপসিকের সাফল্যে এতটুকুও ভাঁটা পড়েনি, উল্টে পুরনো চিপ ব্যবহার করেই ডিপসিকের এই মডেলের আত্মপ্রকাশ করেছে চীন। আর এই কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আমেরিকার শক্তিশালী এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়াকে। ডিপসিকের এই ঝড় মার্কিন সংস্থাগুলির জন্য ওয়েক আপ কল মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। AI from a Chinese company should be a wake-up call for our industries that we need to be laser focused on competing to win, because we have the greatest scientists in the world. Even Chinese leadership told me that. They said
ডিপসিক বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার একচেটিয়া আধিপত্যে থাবা বসাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ডিপসিকের ঝড়ের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় আরও বাড়বে, যেখানে ভারতের মতো দেশও ছুটতে বাধ্য। কিন্তু এ বিষয়ে কোনো চর্চা শোনা যায়নি ভারত সরকারের তরফ থেকে। ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রীও ব্যস্ত কোন গায়কের কনসার্টে কত ভিড় হলো সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। এই ঘটনা কি ভারতের জন্য ওয়েক আপ কল নয়? চীন মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তির দৌড়ে কোথাও কি ভারত রয়েছে? প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। ওয়াসিম আহমেদের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন। হাওড়া পুরসভার ভোট নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। কেন ভোট হচ্ছে না রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট। 8 সপ্তাহের মধ্যে রাজ্যকে জবাব দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। হাওড়া পুরসভার ভোট নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। কেন ভোট হচ্ছে না সেই জবাব তলব করেছে হাইকোর্ট। 8 সপ্তাহের মধ্যে রাজ্যকে জবাব দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। হাওড়া পুরসভার ভোট নিয়ে রাজ্য রিপোর্ট তলব হাইকোর্টের। কেন ভোট হচ্ছে না রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট। 8 সপ্তাহের মধ্যে রাজ্যকে জবাব দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। মগরাহাটে উদ্ধার আগ্নেয়াস্ত্র। মগরাহাটের কালাপাহাড় চকগ্রাম থেকে আটক এক ব্যক্তি। উদ্ধার 5টি ওয়ান শটার দেশি আগ্নেয়াস্ত্র, পাইপগান সহ 41 রাউন্ড গুলি। আগ্নেয়াস্ত্র সহ আটক এক ব্যক্তি। মগরাহাটে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এক ব্যক্তিকে আটক করা হয়েছে ঘটনায়। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, পুলিশ সূত্র কি জানতে পারছো? দেখো, তোমার জানতে পারবো যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে মকরাহাট থানা এলাকায় কিন্তু এই যে বেআইনি আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে অ্যাডিশনাল এসপি নিতিন কুমার দে তিনি কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়ে জানান। এবং যেটা জানা যাচ্ছে যে মগরাহাট থানার কাছে সূত্র মারফত একটি খবর আসে যে এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, বেআইনি আগ্নেয়াস্ত্র, এবং সেই সূত্র ধরেই কিন্তু মগরাহাট থানার পুলিশ তারা তল্লাশি চালায় এবং কালাপাহাড় চক থেকে কালাপাহাড় চক গ্রামে গিয়ে কিন্তু পুলিশের এই তল্লাশি অভিযান চলে এবং 41 রাউন্ড গুলি সহ 5টি ওয়ান শটার দেশি আগ্নেয়াস্ত্র এবং একটি পাইপ গান এগুলি কিন্তু পুলিশ উদ্ধার করে। এবং কেন সেই ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, আব্দুল্লাহ লস্কর, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন মজুত করেছিল, এই কারণে তার কাছে আগ্নেয়াস্ত্র হলো, গোটা বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে। একেবারে শুভ্রজিৎ, তুমি সঙ্গে থাকো। নির্মীয়মান আবাসনে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ নির্মীয়মান আবাসনের শ্রমিকদের বিরুদ্ধে। মহেশতলার পশ্চিম জগতলার ঘটনা তদন্তে মহেশতলা থানার পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ঠিক কি বলছে পুলিশের বিষয়? দেখো, তোমায় জানিয়ে রাখবো যেটা খবর পাওয়া যাচ্ছে মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলায় একটি নির্মীয়মান আবাসনে সেখানে এক চোর সন্দেহে এক যুবককে কিন্তু পিটিয়ে খুনের অভিযোগ উঠছে এবং খুনের অভিযোগ ওই আবাসনেরই যারা শ্রমিক ছিল তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ। এবং খবর পেয়ে ঘটনাস্থলে যখন পুলিশ পৌঁছায় দেখে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পুলিশ এবং মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এর পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সমস্ত শ্রমিকরা তারা কিন্তু পালিয়ে গিয়েছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে তাদের উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে মৃত যুবকের নাম দেব দাস, সে কিন্তু মহেশতলার বাটানগর নুঙ্গি স্টেশন রোড এলাকার বাসিন্দা বলে খবর। তবে পরিবারের লোকজন, মৃতের পরিবারের লোকজন তারা যেটা জানাচ্ছেন যে পিটিয়ে খুনেরই তারা অভিযোগ করছেন এবং তারা গোটা বিষয় খবর পেয়ে থানায় যান এবং তারপরে কিন্তু থানার তরফ থেকে তাদের গোটা বিষয় জানানো হয়। ধন্যবাদ শুভ্রজিৎ। অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে পোস্টারিং। বসিরহাটের গাম্বিলতলা, ফেরিঘাট, খাটরা সহ একাধিক জায়গায় পোস্টার পড়েছে। আবাসনের টাকা দুর্নীতি সহ তোলাবাজির অভিযোগ। পোস্টারে কালিমালিপ্ত করতেই এই ষড়যন্ত্র বলে দাবি অভিযুক্ত অঞ্চল সভাপতির। অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে পোস্টার। বসিরহাটের গাম্বিলতলা, ফেরিঘাট, খাটরা সহ একাধিক জায়গায় পোস্টার।
আবাসের টাকা দুর্নীতি সহ তোলাবাজির অভিযোগ পোস্টারে। কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র দাবি অঞ্চল সভাপতির। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কেন পোস্টার, কি বলছেন অঞ্চল সভাপতি? দেখা গেল বসিরহাট যে হারোয়া ব্লকের অর্থাৎ গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বাগমুল মুন্সির মধ্যে কিন্তু পোস্টার পড়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমটা খাতড়া সহ একাধিক জায়গায় যেসব পোস্টার পড়েছে সেই পোস্টারে কিন্তু সেখানে রয়েছে আবাস দুর্নীতি এবং স্বজন পোষণ এবং ওই অঞ্চল সভাপতি অপসারণের দাবিতে কিন্তু তারা পোস্টার ফেলেছেন। এবং সাধারণ নাগরিকরা, ওই অঞ্চলের সাধারণ উপভোক্তা যারা ছিলেন, অর্থাৎ নাগরিক যারা আবাস যোজনার উপভোক্তা সঠিক তারা ঘর পাননি, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারাও কিন্তু সাধারণ মানুষ চাইছে এই অঞ্চল সভাপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিভিন্ন জায়গায় কিন্তু তার পোস্টার পড়েছে। এই পোস্টার ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অঞ্চল সভাপতিকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন, পাল্টা তিনি বলেছেন যে এই এলাকায় বেশ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে সেটা এবং ব্লক সভাপতি করেছেন এবং অর্থ তছরূপের অভিযোগ এনে তিনি পাল্টা নাকি রাজ্য নেতৃত্বকে বলেছেন, অর্থাৎ তৃণমূলের নেতৃত্বকে পুরো বিষয়টা জানিয়েছেন। তাই তিনি জানানোর ফলে কিন্তু অন্য একটা গোষ্ঠী অর্থাৎ তৃণমূলের অপর গোষ্ঠী তাকে পরিকল্পনা করে চক্রান্ত করে ভাসিয়েছে, কালিমালিপ্ত করেছে বলে এমনটা অভিযোগ। কিন্তু পাশাপাশি ব্লক সভাপতি তিনি বলেন এই বিষয়ে আমি কিছু জানি না এবং কেন আমি বিষয়ে মিথ্যে, সম্পূর্ণ এই অভিযোগ মিথ্যেহীন। আর 4টে অঞ্চল রয়েছে, সেখানে 3টে অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটলো না, কেন এই গোপালপুরের 2 নম্বর অঞ্চলে এই ঘটনা ঘটলো? রীতিমতো কিন্তু এই নিয়ে একে অপরের ওপরে গিয়ে বিষাদকর করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কিন্তু ফের প্রকাশ্যে এসেছে। 2026-এর যে নির্বাচন অর্থাৎ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু বিরোধীরা হাতিয়ার করতে শুরু করেছে। ইতিমধ্যে সে বলেছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যেভাবে একের পর এক বেরিয়ে পড়ছে, অর্থাৎ সামনে কখনো জমি দখল বিভিন্ন জায়গায়, সেটা নিয়ে কিন্তু তারা রাজনৈতিকভাবে ফায়দা তুলতে শুরু করেছে। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। আমরা চাইছি এই দুর্নীতির থেকে মুক্তি চাইছি। আমরা এরকম সভাপতি চাই না। আমাদের দলের বদনাম হচ্ছে, আমাদের দিদির বদনাম হচ্ছে। সাধারণ মানুষ বলছে যে দিদি এত সুন্দর কাজ করছে, আজকে যে অঞ্চল সভাপতি দীর্ঘদিন একের পর এক জোর এই নিয়ে 3-4 বার গুলি গল্লা মানে ওনার নেতৃত্ব হয়েছে যে যাতে সভাপতিটা বাদ যায়। কিন্তু আমরা চাইছি যে উপর মহলকেও ভাবাতে চাইছি, দিদিকেও ভাবাতে চাইছি, এই দুর্নীতিগ্রস্ত যে অঞ্চল সভাপতি একে আমরা বরখাস্ত করতে চাই। এটা একটা ঘৃণ্য সংস্কৃতি চলছে, যে এই পোস্টার মারা সংস্কৃতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এবং এর সঙ্গে বিজেপি যে যুক্ত সেটাও ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। আমি এখান থেকে কয়েক মাস পূর্ব থেকে আমার ব্লক সভাপতির আর্থিক কিছু দুর্নীতি আমার অঞ্চলে হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমি দলকে জানিয়েছি, ঠিক আছে, লিখিতভাবে জানানোর পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা। বর্ধমানে জমজমাট কাঞ্চন উৎসব বিধায়ক খোকন দাসের উদ্যোগে মেগা উৎসব এবং আমরা গতকাল দেখেছিলাম যে মঞ্চ মাতিয়েছিলেন অ্যাশ কিং। আজকের মূল আকর্ষণ হচ্ছে সচিন জিগার আজ তারা আসবেন এবং এই কাঞ্চন উৎসবের সরাসরি যে সম্প্রচার আপনারা অবশ্যই দেখতে পাবেন কলকাতা টিভির পর্দায় সন্ধ্যে 7টা থেকে নজর রাখতে হবে। এবং এই কাঞ্চন উৎসব ঘিরে প্রতি বছর উন্মাদনা ধরা পড়ে, এবছরও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শুভাঙ্গী মুখার্জি রয়েছে কাঞ্চন উৎসব থেকে সরাসরি। শুভাঙ্গী, আজকের আকর্ষণ হচ্ছে সচিন জিগার, অবশ্যই সকাল থেকে সেই প্রস্তুতি শুরু হয়ে যায়, তবে কি দেখতে পাচ্ছ, ছবিটা কি ধরা পড়ছে এই কদিনে, কি দেখছো তুমি? যেমনটা তোমায় জানিয়ে রাখি ইন্দ্রাণী, যে সকাল থেকেই কিন্তু কঙ্কালেশ্বরী মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছে, কারণ এই কঙ্কালেশ্বরী মন্দিরকে ঘিরেই কিন্তু কাঞ্চন উৎসব সেজে ওঠে। আর তার সঙ্গে জানিয়ে রাখি আজকে আসছে মিউজিক্যাল ডিও সচিন জিগার।
তাদের কম্পোজিং সং আজকে আমরা শুনতে পারবো স্টেজে। আর গতকাল এসেছিল অ্যাশ কিং আশুতোষ গাঙ্গুলি, তিনি কিন্তু মঞ্চ মাতিয়ে দিয়ে গেছিলেন, একেবারে ভরা ছিল পুরো মাঠ, সবাই কিন্তু তার গানে মুগ্ধ হয়েছেন। তার আগের দিন এসেছিলেন তামান্না ভাটিয়া, তাকে ঘিরেও কিন্তু মানুষজনের উন্মাদনা একেবারে তুঙ্গে ছিল। শুধুমাত্র কিন্তু কাঞ্চননগরবাসী নয়, পুরো বর্ধমানের মানুষজন এবং পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এই কাঞ্চন উৎসবে উপস্থিত হয়েছিলেন সেদিন। আর আজকে সচিন জিগার আসতে চলেছে, তাকে ঘিরেও কিন্তু উন্মাদনা তুঙ্গে থাকবে। ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা মাঠ চত্বর, কারণ ভিড় কিন্তু হবে তা একেবারে স্পষ্ট। কারণ কাঞ্চননগরবাসীর কাছে কিন্তু এই কাঞ্চন উৎসব একেবারে উৎসবের মতোই। সকাল থেকেই বিধায়ক খোকন দাস তিনি কিন্তু সকাল থেকেই এসে পুরো পরিদর্শন করছেন যে ঠিকভাবে কাজ চলছে কিনা। পাশাপাশি জানিয়ে রাখি যে কঙ্কালেশ্বরী মন্দিরে সকাল থেকেই পুজো চলছে এবং বিকেল বেলায় সেখানে জলাশয়তে সন্ধ্যারতি হবে, যেই জলাশয়ে কৃত্রিমভাবে গঙ্গা বানানো হয়েছে, 10 ট্যাঙ্ক গঙ্গা জল ফেলে, এবং সন্ধ্যারতি হবে প্রত্যেক দিন। কাঞ্চন উৎসবের দিন থেকে এই গঙ্গারতির সূচনা হয়েছে এবং প্রতি বছর প্রতিদিন ধরে এই গঙ্গারতি হবে। তার সঙ্গে লেজার শো মূল আকর্ষণ, যেটি লেজার শো হবে। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে কিন্তু স্টল দেওয়া হয়েছে এখানে, এবং সেখানে ঠিক সন্ধ্যে 7টায় শুরু হবে কুইজ কম্পিটিশন। যে কুইজ কম্পিটিশনে বিভিন্ন মানুষ অংশগ্রহণ করে কিছু সহজ এবং কঠিন প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। শুভাঙ্গী, মানুষের প্রতিক্রিয়া কি দেখছো? তারা কতটা ভিড় হচ্ছে এবছর কাঞ্চন উৎসব জুড়ে? প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ভিড় একেবারে উপচে পড়া। সবাই কিন্তু এখানের মূল আকর্ষণ যারা আছেন, প্রত্যেক দিন এই 9 দিন ধরে টানা বলিউডের বিভিন্ন আর্টিস্ট প্রোগ্রাম করতে আসছেন, তাদের সেই প্রোগ্রাম তারা দেখতে আসছেন। পুরো মাঠ ভরে যাচ্ছে। এই চত্বর, তুমি যেই চত্বরটা ফাঁকা দেখছো এখন, এই চত্বর কিন্তু বিকেল যত গড়াবে পুরো মানুষে মানুষে ঠিক ঠিক করবে। শুধুমাত্র এই অবধি নয়, গেট পেরিয়ে দিয়ে চলে এবং রাত্রেবেলা যখন বাড়ি ফেরার সময় হয় তখন কিন্তু পুরো কাঞ্চন নগর ভিড়ে ভিড়াক্কার থাকে। যেমনটা আমি জানাচ্ছিলাম যে প্রত্যেক দিন আমরা টানা 3 দিন ধরে আছি, 3 দিনই এক ছবি। এবং আজ সচিন জিগার আছেন, তাদের মিউজিক্যাল ডিও, তাদের অনুষ্ঠান আজকে লাইভ সম্প্রচার হবে কলকাতা টিভির পর্দায়। ঠিক সন্ধ্যে 7টা থেকে কুইজ কম্পিটিশন লাইভ সম্প্রচার হবে এবং তারপর 8টা নাগাদ সচিন জিগারের ডুও তারা কিন্তু শুনতে পারবেন এবং দর্শকরা তা কিন্তু সরাসরি দেখতে পারবেন কলকাতা টিভির পর্দায়। একেবারে শুভাঙ্গী, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভাঙ্গী মুখার্জি। অবশ্যই কাঞ্চন উৎসবের আজ মূল আকর্ষণ হচ্ছে সচিন জিগার, যারা বলিউডে এতদিন ধরে মিউজিক কম্পোজার বলা যেতে পারে এবং তারা গানও গান। সেক্ষেত্রে সচিন জিগারকে দেখার জন্য আজকেও যে বহু মানুষ আসবেন তাদের গান শোনার টানে, সেটা বোঝাই যাচ্ছে। আসি পরের খবরে। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যপালের। ব্যারাকপুরে গান্ধীঘাটে গান্ধীজির স্মৃতিসৌধতে শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এবং সাংসদ পার্থ ভৌমিক সহ অনেকেই। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, যে আমরা দেখতে পাচ্ছি মনোজ পান্ত থেকে রাজ্যপাল তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন, কি ছবিটা ছিল সকাল থেকে? দেখো, প্রতি বছরই জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ব্যারাকপুর গান্ধীঘাটে যে স্মৃতিসৌধ রয়েছে মহাত্মা গান্ধীর, সেখানে কিন্তু মাল্যদান করতে আসেন রাজ্যপাল। ঠিক সেই মতনই আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী এবং অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তারা আসেন এবং তারা প্রত্যেকেই মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ তারা মাল্যদান করে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার সঙ্গে এলাকার বেশ কিছু যে স্কুলগুলো, সেই স্কুলে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখান থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি জানিয়েছেন
যে মহাত্মা গান্ধীর যে অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হচ্ছি, মহাত্মা গান্ধীজির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার এখনো বাকি আছে। মহাত্মা গান্ধীর দেখানোর পথেই আমরা আগামী দিনে চলবো, সেই অঙ্গীকারই রাখছি। এই দিনে কিন্তু মানুষের উৎসাহ ঢুকে পড়ার মতো বহু মানুষ ব্যারাকপুরে তারা অপেক্ষায় থাকেন। এই 30শে জানুয়ারি এবং 2রা অক্টোবর এই দুটো দিনে বহু মানুষ আসেন স্মৃতিসৌধতে মাল্যদান করতে, এবং সেই মতো আজকেও কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও এসেছিলেন, এবং সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই মাল্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধন্যবাদ শুভজিৎ। অন্যদিকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উপস্থিত ছিলেন, তিনিও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজঘাটে মহাত্মা গান্ধীর শ্রদ্ধা জ্ঞাপন এবং স্মৃতিচরণ। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আসছি পরের খবরে। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ আরেক রাজ্যবাসী। নিখোঁজ কাঁথির জুনপুট কোস্টাল থানার বাসিন্দা প্রণব কুমার জানা। 24 ঘন্টা কেটে গেলেও খোঁজ নেই। 75 বছরের বৃদ্ধের উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ আরো এক রাজ্যবাসী। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, পরিবার কি বলছে? দেখো ইন্দ্রানিধি, গত সোমবারই কিন্তু পবন কুমার জানা তিনি কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার পরিবারের সঙ্গে, এবং গত মঙ্গলবারই তিনি স্নানের উদ্দেশ্যে রওনা দেন। আত্মীয় স্বজন সবাই স্নান শেষে ফিরে এসেছিলেন, কিন্তু তিনি কিন্তু ফিরে আসেননি। এখনো কিন্তু সেখানে ঘন ঘন পবন কুমার জানার নামে মাইকিং প্রচার চলছে বলেই পরিবারের লোক জানিয়েছেন। গতকাল রাত্রে তারা জানিয়েছিলেন যে আজ সকালেই তারা রওনা দেবেন মহাকুম্ভের উদ্দেশ্যে। সেই অনুযায়ী কিন্তু তারা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে যিনি নিখোঁজ তার ছেলে যেটা জানিয়েছেন যে তিনি প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন, এবং কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সৌমেন্দু অধিকারীও তাকে আশ্বাস দিয়েছেন, সেখানকার প্রশাসনকে ইতিমধ্যেই মেল করে জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো খোঁজ মেলেনি। পুরো পরিবার কিন্তু উৎকণ্ঠায় রয়েছে। ইন্দ্রানিধি, ধন্যবাদ সৌম্যজিৎ। কলকাতায় বইমেলায় এপিডিআরকে স্টল দেয়নি গিল্ড। এপিডিআর এর আবেদন মঞ্জুর করেনি সিঙ্গল বেঞ্চ। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ এপিডিআর। শুনানির দিন ধার্য না করলেও মামলা গ্রহণ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। কলকাতা বইমেলায় এপিডিআরকে স্টল দেয়নি গিল্ড। এবার হাইকোর্টের দ্বারস্থ এপিডিআর। হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ এপিডিআর। শুনানির দিন ধার্য না করলেও মামলা গ্রহণ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফের শহরে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। এজেসি বোস রোড ও বেলভিয়ার রোডের ক্রসিং এ গাড়ি থেকে উদ্ধার হয়েছে 123.802 কেজি গাঁজা উদ্ধার করেছে লালবাজারের নার্কোটিক সেল। ঘটনায় সৌরভ বণিক ও কমল সর্দার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ফের শহরে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে লালবাজারের নার্কোটিক সেল।
সরস্বতী পুজোয় ঊর্ধ্বমুখী পারদ, বাড়বে রাতের তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিদায় নেবে শীত। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং সহ 6 জেলাতে কুয়াশার দাপট। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমবে 50 মিটারে। অর্থাৎ শীতের বিদায় পর্ব শুরু হচ্ছে এবার। সরস্বতী পুজোতে শীত থাকবে না। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আজ 21 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, 21 ডিগ্রি সেলসিয়াস, এবং জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বিদায় নেবে শীত, এমনটাই জানা যাচ্ছে। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু কুয়াশার দাপট থাকবে বলে বলছে হাওয়া অফিস। আরো 12 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।